প্রধান উপদেষ্টার ভাষণের সময় জাতিসংঘের বাইরে উত্তেজনা, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকে মারধর, বিএনপি নেতা আটক। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের গোপন বৈঠক, নির্বাচন সামনে রেখে নতুন করে কষা হয় ষড়যন্ত্রের ছক, ইরফান সেলিমের বিরুদ্ধে যোগসাজগের অভিযোগ। বিএনপি জামায়াত ও এনসিপি ত্রিমুখী অবস্থান, ভোটের সময় এগিয়ে আসলেও রাজনৈতিক অঙ্গনে কমেনি অস্থিরতা, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা বিশ্লেষকদের। কিশোরীকে ধর্ষণ ইস্যুতে দুপক্ষের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র খাগড়াছড়ি, যোগাযোগ বন্ধ, ১৪৪ ধারা জারি। যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানবন্দর ইমিগ্রেশনে বাধার মুখে সোহেল তাজ, দেশ ছাড়তে না পারার কারণ জানে না তাজউদ্দিন পরিবার। সম্প্রতি বিদেশে একের পর এক হামলার মতো অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টির নেতারা। আর এসব ঘটনার পেছনে ছিলেন কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে হামলা শিকার হলেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। গেল শুক্রবার স্থানীয় সময় বেলা ২:৩০টার দিকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার রাসেল ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি ও হৃদয় মিয়া যুক্তরাষ্ট্র শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী। প্রকাশিত এক ভিডিওতে রাসেলকে বলতে শোনা যায় জামায়াত শিবির ও বিএনপি নেতাকর্মীরা তাকে আক্রমণ করেছেন। বিপরীত পাশ থেকে বলতে শোনা যায় আওয়ামী লীগের সন্ত্রাস যেভাবে হোক মোকাবিলা করতে হবে। এদিকে ছাত্রলীগ নেতা হৃদয় মিয়াকে শারীরিক আঘাতের কারণে রিয়াজকে গ্রেপ্তার করে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট। এদিন নিউ ইয়র্কে আরও এক আওয়ামী লীগ নেতার উপর চড়াও হতে দেখা যায় বিএনপির নেতাকর্মীদের। হঠাৎ সমাবেশের মাঝে আওয়ামী লীগের ওই নেতা প্রবেশ করলে চড়াও হয় বিএনপির কর্মী সমর্থকেরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কিছুদিন ধরে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠন। এবার রাজধানীর ব্যস্ততম এলাকা ধানমন্ডির একটি অফিসে গোপনে বৈঠক করেছেন দলের নেতাকর্মীরা, যেখানে নির্বাচন সামনে রেখে নতুন করে কষা হয় ষড়যন্ত্রের ছক। এমনই তথ্য উঠে এসেছে গোয়েন্দা সূত্রে। এমন তথ্য দিয়ে শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক নয়া দিগন্ত পত্রিকা। সেখানে বলা হয়, ধানমন্ডিতে অবস্থিত 64/A শহীদ বুদ্ধিজীবী সড়কে ঢাকা ৭ আসনের সাবেক এমপি হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের কর্পোরেট কার্যালয়। বর্তমানে অফিসটির সার্বিক পরিচালনার দায়িত্বে আছেন তার ছেলে আওয়ামী লীগের নেতা ইরফান সেলিম। গত বছরের ৫ আগস্টের পর তিনি পালিয়ে গেছেন ভারতে। বর্তমানে ধানমন্ডির ওই অফিসটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন ৯ জন। তাদের সবার বিরুদ্ধে গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলা ও নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমে অর্থায়নের অন্তত হাফ ডজন করে মামলা আছে। সম্প্রতি রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, মোহাম্মদপুর, ফার্মগেট ও শ্যামলী সহ আশেপাশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সব পরিকল্পনা হচ্ছে ধানমন্ডি ইরফান সেলিমের পরিচালিত মদিনা গ্রুপের অফিস থেকে। প্রতি সপ্তাহে ২-১টি মিটিংয়ে পরিকল্পনা গ্রহণ করা হয় ওই অফিসে বসেই। ইরফানের জুম মিটিংয়ে উপস্থিত থাকেন গ্রুপের নির্বাহী পরিচালক সহ ৯ জন। শুধু তাই নয়, ইরফানের নির্দেশে হুন্ডির মাধ্যমে এ পর্যন্ত প্রায় ১০০ কোটি টাকা অর্থায়ন করা হয়েছে। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম গণমাধ্যমকে বলেন, ধানমন্ডির মদিনা গ্রুপ অফিসে রাষ্ট্রবিরোধী কার্যক্রমের ঘটনা ঘটে থাকলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতি সময় ২৪৪ জন নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে নিষিদ্ধ কর্মকাণ্ডে অর্থায়ন এবং পরিকল্পনাকারীর তথ্য পাওয়া গেছে। পুলিশ সেই লক্ষ্যেই কাজ করছে বলে জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। নির্বাচনের সময় ঘনিয়ে আসলেও রাজনৈতিক অঙ্গনে কমেনি অস্থিরতা। এখনো ২ কক্ষে পিয়ার সহ কয়েকটি দাবিতে অনড় জামায়াত ইসলামী। আর শুধুমাত্র এক কক্ষে পিয়ারের দাবি জানিয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অন্যদিকে পিয়ার পদ্ধতির বিরুদ্ধেই নিজেদের অবস্থান স্পষ্ট জানিয়েছে বিএনপি। এই যখন ত্রিমুখী রাজনৈতিক দলগুলোর অবস্থা, তখন সঠিক সময়ে নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলছেন বিশ্লেষকরা। প্রশ্ন উঠছে, এই রাজনৈতিক দলগুলোর সমঝোতার পথ কত দূর? রাজনৈতিক মহল মনে করছে, জুলাই সনদ ও নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে যে মতবিরোধ রয়েছে তা দ্রুতই সমাধান হবে এবং এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গণ অভ্যুত্থানের প্রধান ৩ স্টেক হোল্ডার এক ধরনের সমঝোতার পথেই হাঁটছে। এদিকে জোট গঠন বা আসন সমঝোতা নিয়েও পর্দার আড়ালে আলোচনা চলছে তাদের। এদিকে একটি সূত্র জানিয়েছে, জুলাই সনদ সহ কিছু ইস্যুতে বিএনপি ও জামায়াতের মধ্যে মতবিরোধকে গুরুত্ব দিয়ে তা সমাধানের চেষ্টা করছেন পশ্চিমা কয়েকটি দেশের কূটনীতিকরাও। ফেব্রুয়ারিতে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় কূটনীতিকরাও। এ ব্যাপারে বিএনপি, জামায়াত, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করে ইতিমধ্যে তাদের অবস্থান জানিয়েছেন।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, এখনও কারো সঙ্গে সমঝোতার ব্যাপারে আলোচনা করা হয়নি। আর যুগপৎ আন্দোলনের দল ও জোটগুলো দীর্ঘদিন ধরে কাজ করছে, তারা তো আছেই। ইসলামী দলগুলোর সঙ্গে সমঝোতা হতে পারে বলেও জানান তিনি। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জোটের অগ্রগতি হলেই জানানো হবে, আর এক বাক্সে নির্বাচনে যাওয়ার বিষয়টি সময় হলে দেখা যাবে বলেও জানান জামায়াতের এই নেতা। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, নির্বাচন সামনে রেখে মোটা দাগে অন্তত 3টি জোট হতে পারে। বিএনপি ও তাদের মিত্র উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নিয়ে একটি জোট হবে। জামায়াতের নেতৃত্বে ইসলামী কয়েকটি দল নিয়ে একটি জোট হতে পারে। এছাড়া নির্বাচন ও জুলাই সনদ ইস্যুতে যে রাজনৈতিক দলগুলো এখনো অনুঘটক হিসেবে মাঠে আছে, তাদের সমঝোতার সিদ্ধান্তে আসা উচিত বলে মন্তব্য করেন এই রাজনৈতিক বিশ্লেষক। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় উত্তাল খাগড়াছড়ি। সড়ক পথে বন্ধ রয়েছে সব ধরনের যোগাযোগ। এরই মধ্যে 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার বেলা 2টায় জেলার সদর উপজেলা ও পৌরসভা এলাকায় এই আদেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত 144 ধারা বলবৎ থাকবে। খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট ABM ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলার পৌরসভা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনগণের যান ও মালের ক্ষতি সাধনের আশঙ্কা রয়েছে। তাই বেলা 2টা থেকে আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত 144 ধারা জারি থাকবে। এর আগে এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে জুম্মু ছাত্র জনতার ব্যানারে দিনব্যাপী অবরোধ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। এতে খাগড়াছড়ির সঙ্গে সড়ক পথে সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। বিক্ষুব্ধরা ভোর থেকেই সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখেন। এই কর্মসূচি চলাকালে তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়। পাহাড়িদের অভিযোগ, অবরোধ কর্মসূচিতে সদর উপজেলা প্রাঙ্গণে সড়কের পাশে তাদের উপর হামলা হয়। এতে তাদের 2 জন আহত হন। এই ঘটনা জানাজানি হওয়ার পর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেলকে। শুক্রবার দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে বিমানবন্দর থেকে সোহেল তাজকে ফিরিয়ে দেওয়ার খবর প্রকাশিত হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ঘটনার সত্যতা জানতে বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে এক কর্মকর্তা জানান, ভ্রমণরোধ থাকায় সোহেল তাজ দেশ ছাড়তে পারেননি। বিমানবন্দর কর্তৃপক্ষ ভ্রমণরোধের কারণ দেখালেও সোহেল তাজের দাবি, কেন দেশ ছাড়তে পারেননি তিনি নিজেও জানেন না। শনিবার যুগান্তরকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি নিজেও জানি না আমাকে কেন ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়েছে। গত 1 বছরে আমি বেশ কয়েকবার বিদেশে ভ্রমণ করেছি। সবশেষ গত জুন মাসেও যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম, তখন কোনো সমস্যা হয়নি। এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, আমি খুব অবাক হয়েছি। বিষয়টি নিয়ে আমি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। এর আগেও একই কথা বলেন সোহেল তাজের বোন মাহজাবিন আহমেদ মিমি। সংবাদ মাধ্যমকে তিনি জানান, বুধবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি জমানোর জন্য নিজ বাসা ত্যাগ করেন সোহেল তাজ। তবে কেন তাকে দেশ ছাড়তে দেওয়া হয়নি তার কিছু জানেন না তিনি। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে তাজউদ্দিন পরিবারের দীর্ঘ সময় ধরে সুসম্পর্ক থাকলেও 2012 সালে মন্ত্রিত্ব ও এমপি পদ থেকে পদত্যাগ করে দলটির সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে ঘোষণা দেন সোহেল তাজ। এরপর থেকে আর রাজনৈতিক কর্মকাণ্ড দেখা যায়নি তাকে। সোহেল তাজ 2001 ও 2008 সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গাজীপুর 4 আসন থেকে 2 বার সংসদ সদস্য নির্বাচিত হন। 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। তবে মাত্র 5 মাসের মাথায় 2009 সালের 31 মে ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে 2012 সালে সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি। দীর্ঘ সময় রাজনীতি থেকে দূরে থাকা সোহেল তাজ তখনই অভিযোগ করেছিলেন, তার কাজের ক্ষেত্রে নানা রকম বাধা ও অবজ্ঞার শিকার হচ্ছেন তিনি। সেসব কারণেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।